কি রে আপাই, তোকে কে এমন ফোন দিল যে তোর মুখে হাসি ফুটে উঠলো? ছোট সাহেবের ভাবনায় এতই মগ্ন, ছুটকি যে এতক্ষণ এই রুমে ছিল তার খেয়াল আমি করিনি। তাড়াতাড়ি আমি ছোট সাহেবের ফোন কেটে দিলাম। কাজল এইভাবে হুট করে কল কেটে দেওয়ায় রুদ্রিক কিছুটা রেগে গেল। এই মেয়ের কত সাহস, রাফসিন শেখ রুদ্রিকের ফোন কেটে দেয়। আমি ছুটকির দিকে তাকিয়ে বললাম, এই তুই এখন নিজের রুমে যা, পড়া নেই তোর? ছুটকি আমার কথা শুনে মুখ বেঁকিয়ে বইগুলো হাতে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হয় এখন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। ছুটকি বেরিয়ে যেতেই আমি তাড়াতাড়ি গিয়ে দরজা আটকে ছোট সাহেবকে কল দিলাম। কাজলের কল পেতেই রুদ্রিক কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে ফোনটা রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই কাজল বলল, ছোট সাহেব, আমি জানি আপনি আমাকে এখন বকা দিবেন, বলবেন তুই সামান্য ড্রাইভারের মেয়ে হয়ে এই রাফসিন শেখ রুদ্রিকের ফোন কেটে দিলি, এত বড় সাহস তোর? যদি এইসব বলার মুড আপনার থেকেও থাকে, কিন্তু প্লিজ এখন এইসব বকা শোনার মুড অন্তত আমার নেই। কাজলের কথা শুনে রুদ্রিক হাসল, যাকে বলে নিঃশব্দ হাসি। ফোনের ওপার থেকে কাজল রুদ্রিকের হাসির শব্দ পাচ্ছে। রুদ্রিকের আশেপাশে গাড়ি চলাচল করছে, কেননা রুদ্রিক রাস্তার মোড়ের কিনারে দাঁড়িয়ে কথা বলছে। গাড়ির শব্দ পেয়ে আমি বলে উঠলাম, ছোট সাহেব আপনি কি রাস্তায়? রাস্তায় আছি। আপনার তখন ক্লাবে থাকার কথা। আসলে আমি কিছু কাজে গিয়েছিলাম। আর এটা বল, তুই হঠাৎ এই মেসেজ দিলি কেন? কথাটা ঘোরানোর জন্য বলল রুদ্রিক। আমি মুচকি হেসে বললাম, কেন বুঝেননি আমার কথা? আপনার তো এতগুলো গার্লফ্রেন্ড, কিন্তু ভালোবাসার ঠিক কি দিয়ে শুরু হয় তা জানেন না। কাজলের এমন প্রশ্নে রুদ্রিক কিছুটা ইতস্তত হয়ে পড়েন। আমি কিছুক্ষণ চুপ থেকে কিছুটা আবেগময় কণ্ঠে বললাম, ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। কাউকে যদি আপনার ভালো লেগে যায় তাহলে সেখান থেকেই ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এইসব কথা আমার মাথায় ঠিক ঢুকে না। এইসব ভালোবাসার কথা আমাকে দিয়ে হবে না। কাজল হাসল। রুদ্রিকের কথা শুনলে তার হাসিই পায়। বড্ড অবুঝ রুদ্রিক। কাজল খানিকটা জড়ানো কণ্ঠে বলল, ভালো লাগার ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকেই ভালোবাসা নামক বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। কথাটি শুনে আপন মনে হাসল রুদ্রিক। সে অনেক কিছুই বোঝে, কিন্তু ঠিক তা প্রকাশ করতে চায় না। মনে হচ্ছে ভালোবাসা নিয়ে তুই পিএইচডি করে ফেলেছিস। কাউকে আগে ভালোবেসে ফেলেছিস নাকি? কথাটি শুনে আমার বুকটা ধক করে ওঠে। অতীতের সেই বিষাদময় স্মৃতি মনে পড়লেও আমার কান্না পাচ্ছে না, বরং অন্যরকম ভালো লাগছে। আমি হেসে বললাম, আমি তো একজনকে অনেক ভালোবাসতাম, বলতে গেলে এখনো ভালোবাসি। কথাটি শুনেই রুদ্রিকের মনে হয় জান যাই যাই অবস্থা। রুদ্রিক শুকনো ঢোক গিলে বলল, চল, তুই সাদিকে ভালোবাসিস? দেখ, তুই কিন্তু সাদিকে ভালোবাসতে পারিস না। তুই সাদিকে কেন, তুই কাউকে ভালোবাসতে পারিস না, বুঝেছিস? আমি শুধু ভাবতে পারছি না এই সময় ওনার ফেসটা ঠিক কিরকম ফানি হতে পারে। আমি শুধু বললাম, সত্যি ছোট সাহেব, আপনি মজাও বুঝতে পারেন না, রাখছি। কথাটি বলেই আমি কট করে ফোন কেটে দিই। কাজলের কথাই রুদ্রিক বোধহয় স্বস্তি পেল। এই মেয়েটা কারণে অকারণে তাকে ভয় দেখিয়ে দেয়, কিন্তু এই কথাটা তো ঠিক সে এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল, যাকে বলে কাজলকে হারানোর ভয়। আচ্ছা, এমনটা হয় কেন? রুদ্রিক এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। আজকে এমনিতেই সে অনেক টায়ার্ড। কালকে আবার ভার্সিটির ফাংশনের সব আয়োজন করতে হবে। কথাটি ভেবেই রুদ্রিক নিচের কাঁধের ব্যাগটা ঠিক করে হাঁটা শুরু করে। এইদিকে আমি ফোনটা রেখে হাসছি। সত্যি উনি অদ্ভুত। হাসতে হাসতে কখন যেন চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মানুষ যতই চেষ্টা করুক না কেন, অতীতের বিষাদময় স্মৃতি হুট করে ভেসে উঠলে চোখ থেকে অনিচ্ছাকৃতভাবে কান্না আসবেই। নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখেছি। এর থেকে যন্ত্রণাময় স্মৃতি আর একটাও হতে পারে বলে আমি মনে করি না। কিন্তু ছোট সাহেবের কথা মনে পড়তেই আমার মনে এক অন্যরকম শান্তি অনুভব হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথাটা ভেবেই আমি নিজের ফোনে ওনার ছবি বের করি। কালো শার্টে অ্যাটিটিউড স্টাইলে দাঁড়িয়ে আছেন, মুখে রয়েছে ওনার বাঁকা দাঁতের হাসি। আমি ছবিটা দেখে আনমনে বলে উঠলাম, আচ্ছা আমি কি আপনাকে ভালোবাসি? বলবো না। আগে আপনার মনে আমার জন্য যে সুপ্ত অনুভূতি রয়েছে তা আপনার মুখ দিয়ে স্বীকার করাবো। তখনই আমার মা এসে বললেন,
কি রে কাজল, কি এত ভাবছিস? কখন থেকে খেতে ডাকছি তোকে? আয় খেতে আয়। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, তেমন কিছু ভাবছি না মা। মা আমার আরেকটু কাছে এসে বললেন, কয়েকদিন ধরেই তোকে খেয়াল করছি কাজল, তুই কি নিয়ে যেন চিন্তা করিস। আমি আমতা আমতা করে বললাম, আমি আবার কি নিয়ে চিন্তা করব? মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যতই লুকিয়ে রাখার চেষ্টা করিস না কেন, আমি তো তোর মা, আমি বুঝি তুই কিছু নিয়ে তো চিন্তা করছিস। আমি জানি না মা, তোর মাথায় এখন কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু একটা কথাই বলবো, যা করবি ভেবে চিন্তে করবি। কিন্তু আরেকটা কথা, জীবনে সবসময় নিজের সকল কথা আবেগ আমার কাছে শেয়ার করবি। তোর মা অতটাও খারাপ নয় যে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যাবে। মায়ের কথা শুনে আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়ের কাছ থেকে কখনোই কিছু লুকানো যায়নি। ঈশানী শেখ ক্লান্ত হয়ে সোফায় মাথা এলিয়ে দিলেন। ঈশানী শেখকে দেখে একজন সার্ভেন্ট এসে গরম ধোয়া ওঠা কফি নিয়ে আসে। আফজাল শেখ নিজের বোনকে দেখে এগিয়ে এসে বললেন, তোর সাথে আমার কিছু কথা ছিল। ঈশানী শেখ কফির কাপে চুমুক দিয়েই বললেন, বল কি বলবি? ব্যাংক থেকে প্রায় 10 লক্ষ টাকার মতো ক্যাশ তুলেছিলি তুই, কি জন্য জানতে পারি? ঈশানী শেখ গম্ভীর কণ্ঠে বললেন, এই কোম্পানিতে আমারও শেয়ার আছে, তাই আমি চাইবো তুই আমাকে অন্তত ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবি না। আফজাল শেখ খানিকটা গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা, সেসব কথা বাদ দে। আমি যে জন্য তোর সাথে কথা বলতে এসেছি তা হলো রুদ্রিকের বিয়ের ব্যাপারে। ঈশানী শেখ ভ্রু কুঁচকে বললেন, রুদ্রিক সবেমাত্র ভার্সিটিতে, এখনই বিয়ের ব্যাপারটা বেশ তাড়াহুড়ো হয়ে যাবে না? আমি চাইছিলাম রুদ্রিককে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে, এতেই ভালো হবে। তাছাড়া এ বিয়ের মাধ্যমে যদি রুদ্রিক ও আমার মধ্যে দূরত্ব কমে যায়, তাতে ক্ষতি কি? সদর দরজার কাছে আসতেই রুদ্রিকের কানে আফজাল শেখের কথা ভেসে ওঠে। আমার লাইফ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কিংবা চর্চা করার অধিকার আমি আপনাকে কবে থেকে দেওয়া শুরু করলাম তাতে তো আমার ঠিক মনে পড়ছে না। কথাটা বলেই রুদ্রিক পকেটে হাত ঢুকিয়ে ড্রয়িং রুমে বসে গেল। রুদ্রিককে দেখে আফজাল শেখ উঠে দাঁড়িয়ে বললেন, রুদ্রিক, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, কিন্তু একটা কথা তো মানবে, আমি তোমার জন্মদাত্রী পিতা। তোমার লাইফের কিছু সিদ্ধান্ত নেওয়ার রাইট আমারও আছে। রুদ্রিক হাসল, যাকে বলে বিদ্রুপ হাসি। অন্যদিকে আমি ছুটকির পাশে বসে মাকে ডেকে বললাম, মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজিয়ে রেখে বাবাকে ডাক দিলেন। বাবা এসে খাবারের টেবিলে বসে পড়লেন। বাবা শুধু বারবার খাবার নাড়ছেন, হয়তো কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে গিয়েও বলতে পারছেন না। বাবার অবস্থা বুঝতে পেরে আমি বললাম, বাবা কিছু বলবে? বাবা এবার গলাটা পরিষ্কার করে বললেন, আসলে তোমার বিয়ে নিয়ে কথাটা বলতে চেয়েছিলাম। কিন্তু বাবা। আমার কথার মাঝেই বাবা বললেন, আমি জানি তুমি কি বলবে, তুমি এখন রেডি নয়, কিন্তু মা একটা ব্যাপার ভেবে দেখো, তোমার 3-3বার বিয়ে ভেঙেছে, পাড়া প্রতিবেশী নানান কথা রটাচ্ছে, এদের এছাড়া তো আর কোনো কাজ নেই। তাই আমি চাইছিলাম খুব তাড়াতাড়ি তোমার সাথে যোগ্য এক পাত্রে বিয়ে দিতে। আমি মাথা নিচু করেই বলি, বাবা সত্যি আমি এখন এসবের জন্য রেডি নই। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার কি কাউকে পছন্দ মা? বাবার কথা শুনে আমার চোখের সামনে ছোট সাহেবের মুখখানা ভেসে ওঠে। আমার কাউকে পছন্দ নয় বাবা, কিন্তু আমি এখন এসব বিষয় কিন্তু প্রস্তুত নই। আমি এখন পড়াশোনায় কিছুটা সিরিয়াস হতে চাই। কথাটা বলে আমি হাত ধুয়ে উঠে চলে গেলাম। এসব বিয়ের কথা শুনলে সত্যি বিরক্তি ছাড়া আর কিচ্ছু লাগে না। কাজল চলে যেতেই কাজলের মা কাজলের বাবার কাছে গিয়ে বললেন, কাজল যখন বলছে বাদ দাও না। কাজলের বাবা বললেন, আমি কাজলের বাবা, ওর খারাপ চাইবো না। যোগ্যপাত্রের সন্ধান পেয়েছি, আমাদের মেয়েকে ভালো রাখবে। এই বেশি যোগ্যপাত্রের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে পাড়া প্রতিবেশীদের দেখিয়ে দেব। তাছাড়া সেই পাত্রকে দেখলে আমার মেয়ে মানা করতে পারবে না, বরং আরো খুশি হবে। কাজলের মা কিছুক্ষণ ভেবে বললেন, তুমি আবার ওর কথা বলছো না তো? কাজলের বাবা রহস্যময়ী হাসি হাসলেন। অন্যদিকে হাসির মাঝে রুদ্রিক চোখ মুখ শক্ত করে বলল, মিস্টার আফজাল শেখ আমার জীবনে থেকে অধিকার বোধ সেই 15 বছর আগে হারিয়ে ফেলেছেন। আপনার মতো ঘৃণিত লোকের ছেলের পরিচয় নিয়ে আমাকে সমাজের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এইটাই সব থেকে বড় লজ্জাজনক ব্যাপার আমার কাছে। আপনার থেকে বোধহয় সব থেকে বেশি ঘৃণা
আমি কাউকে করি না। কাউকে করি না। রুদ্রিক খানিকটা চিৎকারের সুরেই কথাগুলো বলছিল। রাগে তার নাক লাল হয়ে গিয়েছে। রুদ্রিকের চিৎকার শুনে জেসমিন শেখ, সিথি ও দিয়া নিচে নেমে আসে। আফজাল শেখ এইবার চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, আমাকে ঘৃণা করো ঠিক আছে, কিন্তু যার জন্য তুমি আমাকে ঘৃণা করো সেটি কি করেছিল সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রুদ্রিক বলে ওঠে, আফজাল শেখ, মুখ সামলে কথা বলুন। আপনার কার সম্পর্কে কি বলছেন? আমি যা বলছি তা সবকিছু সত্যি। জানতে চাও সেসব কথা? রুদ্রিক কড়া জবাব দিয়ে বলল, বলুন, আমিও শুনতে চাই। আপনার সেই সত্য বলার সাহস আছে আপনার? আফজাল শেখের কিছু বলতে যাবে তার আগেই জেসমিন শেখ ওনার হাত ধরে কিছুটা আসতে বললেন, আপনি এসব কি বলছেন? আচ্ছা, ও না হয় অবুঝ, তাই বলে আপনি এসব কি শুরু করেছেন? ঈশানী শেখ ভাবছেন, এইবার আর চুপ করে থাকা যাবে না, রুদ্রিককে থামাতে হবে, না হলে অনেক কিছুই হাতের বাইরে চলে যাবে। কফির কাপ উপরে রেখে ঈশানী শেখ রুদ্রিকের হাত ধরে বলে, রুদ্রিক, আমার বাচ্চাটা, এইসব কথা এখন বাদ দাও। এইসব কথা বলে এখন কি লাভ বলো? কিন্তু পিপি, আগে উনাকে আমার প্রশ্নের উত্তর দিতে বলো। উনি যে এত বড় বড় কথা বললেন তার কি উত্তর আছে উনার কাছে? এইসব কথা অপ্রাসঙ্গিক। তোমাকে দেখে টায়ার্ড লাগছে রুদ্রিক, আপাতত তুমি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঈশানী শেখের কথা শুনে রুদ্রিক দমে গিয়ে বলল, ঠিক আছে পিপি, আমি যাচ্ছি, কিন্তু উনাকে এই কথাটা বলে দিও উনি যেন কখনো আমার লাইফে ইন্টারফেয়ার না করেন। কথাটা শুনেই রুদ্রিক ফ্রেশ হতে চলে গেল। রুদ্রিক চলে যেতেই দিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। দিয়া সিথিও শুকনো ঢোক গিলে দিয়ার কানে ফিসফিস করে বলল, বাড়িতে প্রত্যেকটা দিন একটা না একটা ব্যাপার নিয়ে ড্যাড আর ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকবে। দিয়াও ফিসফিস করে বলল, এইসব বিষয়ে আমাদের আপাতত না ঢুকাই ভালো। আমি ভাই হেভি রিল্যাক্স, ঘরে গিয়ে টুক করে একটা সেলফি তুলে নিব। সিথি মুখ বেঁকায়। তখনই সিথির ফোন বেজে ওঠে। সাথীর মেসেজ, কালকে যে নোটসগুলো কমপ্লিট করতে বলেছিলাম করেছো? না করলেও এখনই করে ফেলো, কোনো ফাঁকিবাজি যেন না হয়। ভাইও ঠিকই বলে, আজ তো একটা পড়ুয়া, শুধু পড়ুয়া না, মাস্টার মশাইও সারাদিন শুধু পড়া আর পড়া। আমাকে এখন পড়ার অত্যাচার সহ্য করতে হবে। ধুর। দিয়া ভ্রু কুচকে বলল, কি এত বিয়ে করছিস বলতো? সিথি বিরক্তির সুরে বলল, কিছু না। কথাটি বলে সিথি উপরে চলে গেল। ঘরে ঢুকে আমার কেন যেন একটিবার ইচ্ছে হলো ছোট সাহেবকে কল করতে। কি মনে করে যেন আমি ওনার নাম্বারে ফোন দিলাম, কিন্তু হুট করে আমার ফোনটা পড়ে গেল। যা বাবা, ফোনটার অবস্থা তো খারাপ। নিতিয়া বারবার কাজলকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন ধরছেই না। নিতিয়া হতাশার সুরে বলল, কাজল ফোনটা ধরছে না, এখন কি হবে? আমরা যে পশু আসছি তা ওকে কিভাবে জানাবো ভাইয়া? নিতিয়ার কথা শুনে কেউ মুচকি হেসে বলল, ভালো হয়েছে কাজল ধরেনি। পরশুদিন আমরা যখন কাজলের সামনে উপস্থিত হব তখন কাজল শুধু হা হয়ে থাকবে। নিতিয়াও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, এমন ভাবে উপস্থিত হব কাজল ভাবতেও পারবে না। রুদ্রিক নিজের রুমে কিছু ফাইল চেক করছে। তখনই কেউ তাকে ফোন করে। রুদ্রিক ফোন তুলে বলে, ইয়েস স্যার। রুদ্রিক হেসে বলল, জি স্যার, ডোন্ট ওয়ারি, আমি সব পেপার রেডি করে ফেলবো। সিথি রুদ্রিকের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। রুদ্রিকের কথা কানে ভাসতেই সিথি সেখানে দাঁড়িয়ে যায়। সিথি আপন মনে বলতে থাকে, ভাইয়া ঠিক কাকে স্যার বললো? আর কি এমন ফাইল চেক করছে? না, ব্যাপারটা কাজলের সাথে শেয়ার করতে হবে। আজকে আমি খুব তাড়াতাড়ি ভার্সিটি চলে এসেছি। সকাল 8টা বাজে, লাইব্রেরি পুরো ফাঁকা। আমি প্রথমে লাইব্রেরিতে ঢুকেই কিছু বই কালেক্ট করতে এসেছিলাম। বরাবরের মতো এইবারও বইগুলো সব থেকে উপরের তাকে। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, আল্লাহর নাম করে তাড়াতাড়ি একটা চেয়ার নিয়ে উঠে দাঁড়ালাম। আগের মতো পরিস্থিতিতে যেন না পড়তে হয়, কিন্তু ভাগ্যের পরিহাসে এইবারও পা পিছলে পড়ে যেতে নিলে খপ করে নিজের চোখ জোড়া বন্ধ করলাম। এইবার কোমর নিশ্চিত যাবে, কিন্তু পড়লাম না। আমি চোখ খুলে তাকিয়ে দেখি ছোট সাহেব আমার কোমর চেপে ধরে আছেন। আমি যেন কিছু বলার শক্তি হারিয়ে ফেললাম মুহূর্তেই। উনি আমাকে কোলে নিয়ে সাবধানতা সহকারে নিচে নামিয়ে দেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে আমার উপরে রেগে আছেন। আমি পরিস্থিতি বুঝে মিনমিন সুরে, ছোট সাহেব,
সঙ্গে সঙ্গে উনি ধমকের সুরে বললেন, আগেও একবার পরে গিয়েছিলি, শিক্ষা হয়নি তোর? আমি এখন সঠিক সময় এসে না ধরলে কি হতো বুঝতে পারছিস? আমি গলা উঁচু করে বললাম, কি আবার হতো? বড় জোর আমার কোমর ভেঙে যেত। ছোট সাহেব আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে একটা টুল এনে উপরে উঠে দাঁড়িয়ে আমার নোটস খুঁজতে শুরু করলেন। উনি জানেন আমাকে বলে কিচ্ছু হবে না, তাই হয়তো নিজের এনার্জি নষ্ট না করে বই খোঁজাতে মন দিলেন। ছোট সাহেব যথেষ্ট পরিমাণ লম্বা হওয়ায় খুব সহজেই আমার নোটসগুলো খুঁজে ফেললেন। আমার কাছে এসে নোটসগুলো হাতে ধরিয়ে কিছুটা কড়া কণ্ঠে বললেন, এগুলো নিয়ে এক্ষুনি বেরিয়ে যা, সাদি চলে আসার আগে। আমি কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বললাম, আমি কেন যাব? তাও আবার আপনার কথায়? উনি কোমরে হাত দিয়ে বললেন, কাজল তুই আমার একটা কথা শুনবি না? আমিও ওনার মতো স্টাইল করে আমার কোমরে হাত দিয়ে ওনার নকল করে বলি, আমি আবার আপনার কথা কবে শুনলাম? তাছাড়া সাদি ভাইয়া এখানে আসলে কি হবে কি? তোকে বলবো কেন? থাক, আপনার মতো মাথা মোটা আমি নই, আমি সব বুঝি। কি বললি তুই? না মানে আমি বুঝে গিয়েছি। কি বুঝেছিস? ছোট সাহেবের প্রশ্নে আমি দাঁত কেলিয়ে বললাম, মানে আপনি সাদি ভাইয়াকে নিয়ে মারাত্মক জেলাস ফিল করছেন। ছোট সাহেবের সোজা উত্তর, একদমই না। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে বললাম, বলুন না সাদি ভাই আসলে কি হবে? ছোট সাহেব দাঁত কটমট করে বললেন, অনেক কিছু হবে, তুই বুঝবি না। আমি ওনার চোখের দিকে তাকিয়ে ওনার একটু কাছে এসে বললাম, আমি তো বুঝতেই চাই ছোট সাহেব, আপনি শুধু আমাকে বুঝিয়ে বললেই হবে। হুট করে আমি ওনার এতটা কাছে আসায় হয়তো উনি কিছুটা ভড়কে গেলেন। আমাদের দুইজনের অনেকটা কাছে। আমি ওনার শার্টের কলার নিজের হাতের মুঠোয় নিয়ে ওনার মুখোমুখি হয়ে বললাম, স্বীকার করুন ছোট সাহেব, আপনি আমার জন্য জেলাস ফিল করেন। মানুষ কখন জেলাস ফিল করে জানেন ছোট সাহেব? মানুষ যখন নিজের সব থেকে প্রিয় মানুষটিকে প্রতিনিয়ত হারানোর ভয় পায়, তখনই তার মধ্যে জেলাসি কাজ করে। আমি কি আপনার সেই প্রিয় কোনো মানুষ? কাজলের এমন প্রশ্নে রুদ্রিক ঠিক কি উত্তর দিবে বুঝতে পারছে না। উনি হয়তো আমার কথার বিপরীতে কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। আমার যা বোঝার বুঝে গিয়েছি। এখন শুধুমাত্র ছোট সাহেবকে ওনার অনুভূতিগুলোর সাথে পরিচয় করার সময় চলে এসেছে। অন্যদিকে রুদ্রিক লাইব্রেরির চেয়ারে বসে পড়ে। রুদ্রিক তো সাদিকে নিয়ে কিছুটা চিন্তায় আছে বটে, কেননা সাদি নিজ মুখে স্বীকার করেছে সে কাজলকে ভালোবাসে। তাতে রুদ্রিকের কি? নিজের কাছে নিজে প্রশ্ন করে বসলো রুদ্রিক। রুদ্রিক উঠে দাঁড়িয়ে আপন মনে বলল, না না, সাদি কাজলকে কিছুতেই ভালোবাসতে পারে না। শুধু সাদি কেন, অন্য কেউই কাজলকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, তার মানে কি রাফসিন শেখ রুদ্রিকে কাজলের জন্য জেলাস ফিল করছে? ও শিট। কথাটি বলে জোরে জোরে নিঃশ্বাস ফেলল রুদ্রিক। ভার্সিটির হল রুমে তন্ময়, পলক, শোভন ও ইথান রুদ্রিকের সাথে সাহায্য করছে সব আয়োজনে। আজকে সাথে সাদিও রয়েছে। রুদ্রিক আজ প্রচন্ড ব্যস্ত। কালকে ভার্সিটির অনুষ্ঠানে এত বড় একটা ফাংশন বলে কথা। রুদ্রিক সবাইকে সবার কাজ বুঝিয়ে দিচ্ছে। আমিও হল রুমে দাঁড়িয়ে সব আয়োজন দেখে যাচ্ছি। ছোট সাহেবের কি ব্যস্ততা বাবা! আমার ভাববার মাঝে প্রিন্সিপাল হল রুমে প্রবেশ করেন। স্যারকে দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। স্যার মুচকি হেসে রুদ্রিকের দিকে এগিয়ে গিয়ে বললেন, তা রুদ্রিক বাবা, তোমার ফাংশনের আয়োজন কত দূর? রুদ্রিক নিজের বাঁকা দাঁতের হাসি ঝুলিয়ে বলে, স্যার অলমোস্ট সবকিছুই কমপ্লিট। আপাতত শুধু প্রতিযোগীদের মেকআপ রুমের আয়োজনটা বাকি, সেটাও আমি করিয়ে নিব। প্রিন্সিপালের কথার মাঝেই একজন মহিলা প্রফেসর এসে বললেন, সে কি রুদ্রিক, জেনি কোথায়? আমি তো সেই দায়িত্ব জেনিকে দিয়েছিলাম। 3-4 দিন ধরে তাকে দেখাই যাচ্ছে না যে। রুদ্রিকের বন্ধুরা সবাই চুপ হয়ে যায়। রুদ্রিক কি বলবে বুঝতে পারছে না, তবে ফোন জেনি ধরছেই না। এই তো ম্যাম, আমি এসে পড়েছি। কথাটি বলে জেনিও হাসি মুখে হল রুমে প্রবেশ করে। জেনিকে দেখে বোঝা যাচ্ছে সে যথেষ্ট স্বাভাবিক। পলক এগিয়ে এসে বলল, জেনি তুই? পলককে থামিয়ে জেনি এগিয়ে এসে বলল, আর কাউকে কিছু বলতে হবে না, এখন আমি এসে গেছি। ফ্রেন্ডস, কালকে এত বড় ফাংশন আমাদের, এখন ফাংশন নিয়ে কথা বলা প্রয়োজন। ম্যাম খুশি হয়ে বললেন, তাহলে তোমরা নিজেদের মতো কাজ করো, আমি বরং যাই। জেনি হাসি মুখে মাথা নাড়ায়। রুদ্রিক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জেনির দিকে। আমরাও কেন জানি জেনি আপুর প্রতি
বেশ সন্দেহ হচ্ছে। জেনি আপু ছোট সাহেবের দিকে এগিয়ে বললেন, রুদ্রিক ডার্লিং, চলো আমাদের কথা কাজ বলো তো। ছোট সাহেব বলে উঠলেন, জেনি, তোমার সাথে আমার কিছু বলার আছে। জেনি আপু আমার দিকে তাকিয়ে ছোট সাহেবের হাত ধরে বললেন, রুদ্রিক ডার্লিং, আমারও কিছু কথা রয়েছে, কিন্তু এখানে নয়, পার্সোনালি। যতই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আলাদা কথা তো আর সবার সামনে বলা যায় না। কথাটা বলেই জেনি আপু আবারও আমার দিকে শয়তানি হাসিতে তাকালো। হয়তো আমাকে মিন করে কথাটা বলেছেন। আমি এগিয়ে এসে হাসি মুখে বললাম, তা আমি যতটুকু জানি ছোট সাহেবের গার্লফ্রেন্ডের অভাব নেই। ছোট সাহেব সবার সাথেই যদি পার্সোনাল কথা বলে, তাহলে তো মাসের পর মাস এইভাবে পার্সোনাল কথা বলাতেই চলে যাবে। আমার কথা শুনে সিথি ও সাদি ভাইয়া সহ সকলেই হেসে ওঠে। ছোট সাহেবও হেসে ওঠেন। জেনি সকলের হাসির দিকে তাকিয়ে মনে মনে নিজের ক্ষোভটুকু দমিয়ে বললেন, যত হাসাহাসি করার করে নাও কাজল, কালকে বুঝবে আসল মজা। রুদ্রিক অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। তখনই মিস্টার আশরাফ রাইসাদা এসে বললেন, হে ইয়াংম্যান, কি করছো? আশিয়াক রাইসাদাকে দেখে রুদ্রিক দাঁড়িয়ে বলে, স্যার বসুন না। আরশিক মির্জা বলো। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। উর্দিক, আসো। তোমাকে যেসব ফাইল রেডি করতে বলছিলাম, করেছো? রুদ্রিক বলে ওঠেন, জি স্যার, সব ফাইল কমপ্লিট। মিস্টার আশিয়াক রুদ্রিকের কাঁধে চাপড় মেরে বললেন, সত্যি উর্দিক, তোমাকে যতই দেখি ততই অবাক হই। শহরে এত বড় বিজনেসম্যান মিস্টার আফজাল শেখের ছেলে হয়েও তুমি আমাদের কোম্পানিতে জয়েন করেছো। স্যার, এর কারণটা তো আপনি জানেন। তুমি নিজের বাবার পয়সা চলতে চাও না বলে তুমি এখানে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছো। নিজের যোগ্যতায় নিজের ভার্সিটিস যেমন ভাবে সামলাচ্ছ সেইভাবে অফিসও করছো। অনেক উন্নতি করবে তুমি। রুদ্রিক সৌজন্যতার হাসি দিয়ে বললেন, দোয়া করবেন স্যার। অবশ্যই মাই বয়। কথাটি বলেই আশিয়াক রাইসাদা চলে গেলেন। রুদ্রিক আবারও নিজের কাজে মন দিল। রুদ্রিক রাইজাদা কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছে। কেউ এই ব্যাপারে জানে না। রুদ্রিকের কাজের মাঝেই একটি মেসেজ আসে মায়া কুঞ্জ থেকে। মুস্কান নাকি বারবি ড্রেসের জন্য বায়না করছে। শপিং মলে মূলত আমি ও সিথি এসেছি কালকের ফাংশনের জন্য কিছু ড্রেস কিনতে। সিথি হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। আমি ওর কাঁধে হাত রেখে বলি, কিছু বলবি? সিথি চমকে বলে, না মানে আসলে পরে বলবো। আমি বলে উঠলাম, তাহলে চল শাড়ির স্টোরে যাই। সিথি মাথা নাড়ায়। এদিকে রুদ্রিককেও শপিং মলে এসেছে। সিথি ও কাজলকে দেখে রুদ্রিক থেমে যায়। সিথি একের পর এক শাড়ি আমাকে দিয়ে চুজ করাচ্ছে, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। সিথি এবার বিরক্ত হয়ে বলে, বাবা তুই বল তোর কোনটা পছন্দ, আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমি ঠোঁট উল্টিয়ে বলি, পছন্দ না হলে কি করব? তখনই কেউ আমার গায়ের পেছন থেকে শুভ্র রঙের একটা শাড়ি জড়িয়ে বলে, এই শাড়িতে তোকে অনেক ভালো লাগবে রে কাজল। আমি আয়নায় তাকিয়ে দেখি ছোট সাহেব। উনি আমার কানে ফিসফিস সুরে বলে, একেবারে শুভ্র রাঙাপরি লাগবে তোকে। ছোট সাহেবের দেওয়া শুভ্র রাঙাপরি নামটি শুনে শরীরে আলাদা রকমের ভালো লাগার শীতল হাওয়া বয়ে গেল। আমি শাড়িটি নিজের গায়ের সাথে ভালো করে জড়িয়ে নিই। শুভ্র রঙের সাথে গোল্ডেন মিক্সড করা সিল্ক শাড়ি, কি সুন্দর শাড়িটা। আমি আস্তে আস্তে করে বললাম, ছোট সাহেব আপনি? কাজলের কথাই রুদ্রিক সোজা হয়ে দাঁড়িয়ে কিছুটা তাড়াহুড়ো করে বলল, আসলে আমি এখানে একটা কাজে এসেছিলাম, বাট এখানে এসে দেখি তুই কোনো শাড়ি চয়েস করতে পারছিলি না, তাই আমি একটা শাড়ি চয়েস করে দিয়ে দিলাম। আমি ঠোঁট টিপে হেসে বললাম, আর কিছু? আর কিছু না। কথাটি বলে উনি এগিয়ে এসে আবারও বলে উঠলেন, শুভ্র রঙের শাড়িটি পরিস, তোকে ভালো লাগবে। কথাটি বলে উনি এক মুহূর্তও দাঁড়ালেন না, দ্রুত পায়ে সব থেকে বেরিয়ে গেলেন। আমি বিড়বিড় সুরে বললাম, শুভ্র রাঙা পরি নামটি সত্যি সুন্দর। সিথি পলকহীন ভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি কিছুটা ধমকের সুরেই বললাম, কি হলো, কি দেখছিস? সিথি মেকি হাসি দিয়ে বলল, আসলে ভাইও এসে তোকে শাড়ির চয়েসও করে দিল। বা ভাই বাহ, তার মানে ভাইয়ের মনেও তোর জন্য লাড্ডু ফুটছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তুইও না, কিসব বলিস? সিথি নিজের হাসিটুকু কন্ট্রোল করে বলে, তোর আর বলা লাগবে না, যা বোঝার বুঝে গিয়েছি। বাট দোস্ত, একটা কথা তোকে বলতে চাইছিলাম।
আমি বলে উঠলাম, কি বলবি বল। কালকে ভাইয়ের রুমে গিয়ে দেখি ভাইও কাকে যেন স্যার বলছিল, আবার কি যেন ফাইল চেক করছিল। আমার কেন যেন খটকা লাগছে সব। শীতের কথায় আমি খানিকটা আদুরে কণ্ঠে বললাম, ওলে গোয়েন্দাটা, তোকে আর কিচ্ছু বুঝতে হবে না, বুঝেছিস? সিথি প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকাতে আমি আবারও বললাম, আর একটা কথা কি জানিস, আমরা প্রথমে ওনার ব্যক্তিগত ব্যাপারে ঢুকে অনাথ আশ্রমের কথা জেনে একটা ভুল করেছি, আর ভুল করা যাবে না। ছোট সাহেব যেহেতু লুকিয়ে রেখেছেন, সেহেতু উনি নিশ্চয়ই চান না কেউ জানুক। আর আমি এটাও জানি ছোট সাহেব যাই করবে তা নিশ্চয়ই কোনো ভালো কাজে আসবে। এতদিনে ওনাকে এতটুকু আমি চিনে নিয়েছি। মানুষটা দেখায় সে অহংকারী, আসলে মানুষটি সত্যি খাঁটি মনের একজন মানুষ। সিথি কিছুটা অবাক হলেও পরক্ষণে আমার কথা শুনে আমার গালে হাত রেখে বলে, কয়েকদিনেই আমার ভাইকে চিনে ফেললে কিভাবে? আমি লাজুক হেসে বললাম, ঠিক করে চিনতে পারলাম কোথায়? উনি তো রহস্য মানব, অদ্ভুত রহস্য মানব। ঈশানী শেখ নির্জন এক বাড়ির সামনে নিজের গাড়ি রাখে, নিজের হাতের পার্সটা নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঈশানী শেখ বাড়িতে ঢুকতেই কেউ থমথমে গলায় বলে, আমার টাকাটা? কখনো তো দিতে ভুলিনি, আজও নিয়ে এসেছি। কথাটি বলেই ঈশানী শেখ টেবিলে টাকাগুলো রাখেন। ঈশানী শেখের কণ্ঠে বিরক্তি প্রকাশ পাচ্ছে। লোকটি পুনরায় এসে ঈশানী শেখের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তোমার কথাতে বিরক্তি প্রকাশ পাচ্ছে ঈশানী? কোনোভাবে কি তুমি আমার প্রতি বিরক্ত হচ্ছ? তার মানে কি আমি ধরে নেব তুমি আমায় ভালোবাসো না? ঈশানী শেখ হাসলেন, যাকে বলে তাচ্ছিল্যের হাসি। স্বামী স্ত্রী হয়ে ওর সবাই জানে আমরা একে অপরকে ডিভোর্স দিয়েছি। তোমার পূর্বে করা সকল কর্মকাণ্ড আমি এখন পর্যন্ত লুকিয়ে যাচ্ছি। যখন যা চাইছো তাই দিচ্ছি, তবুও বলবে আমি তোমায় ভালোবাসি না মাহির? মাহির হাসলো, খানিকটা হেসেই বলল, সেসব বাদ দাও, আগে একটু রেস্ট নাও, তারপর সব কথা হবে। ঈশানী জানে এখন মাহির তার কথা এড়িয়েই যাবে। ঈশানী শেখ আর কথা বাড়ালেন না, তিনিও মাথা নাড়িয়ে উপরের রুমে চলে গেলেন। অন্যদিকে রুদ্রিক গাড়িতে করে ভেবে চলেছে একটাই কথা, তার অবাধ্য মন বারবার শুধু কাজলের দিকে ধাবিত হচ্ছে, যা খুব ভালো করেই বুঝতে পারে রুদ্রিক। কিন্তু হ্যাঁ, একটাই কিন্তু থেকে যায়। রুদ্রিক যাকে আগলে ধরে থাকতে চাই, সেই রুদ্রিককে রেখে দূরে চলে যায়। নতুন কোনো মায়ায় নিজেকে আটকাতে চায় না রুদ্রিক, কিন্তু ওই যে মন বড্ড অবাধ্য যে, কারোর সাথে সে কাজলকে সহ্য করতে পারে না। আচ্ছা, মনটা কি একটু বেশি অবাধ্য হয়ে যাচ্ছে? রুদ্রিক গাড়ি ঘুরিয়ে মায়াকুঞ্জ বাড়ির সামনে রাখে। রুদ্রিক মুস্কানের হাতে একটি প্যাকেট ধরিয়ে বলে, এই যে আমার ছোট্ট গার্লফ্রেন্ডের জন্য বারবি ড্রেস। আমার ছোট্ট গার্লফ্রেন্ড বলেছে আর আমি 9-এ পারি, বাট আমি যে গিফট নিয়ে এলাম তার জন্য আমার একটা কিসি পাওয়া, তাই না? মুস্কান হেসে ফেলে। মুস্কান রুদ্রিকের গালে চুমু খেয়ে রুদ্রিকও মুস্কানের গালে চুমু খায়। রুদ্রিক বাড়ির সার্ভেন্ট তিয়াশাকে ডেকে বাচ্চাদের জন্য নিয়ে আসা কিছু জামা কাপড় তিয়াশার হাতে ধরিয়ে বলে, বাচ্চাদের দিয়ে দিও। তখনই সেখানে বয়স্ক দিদুন এসে বললেন, সত্যি দাদু ভাই, তোমাকে দেখলে আমি অবাক ছাড়া কিছু হই না। কি দায়িত্ববোধ তোমার! একজনের কিছু নিয়ে আসলে অন্যদের জন্যও নিয়ে আসো। এমনকি তোমার দয়ায় আমি এই বয়সে বাচ্চাদের সাথে খেলতে পারছি, সময় কাটাতে পারছি। ছেলেমেয়েরা তো আমাকে সেই কবেই ত্যাগ করে চলে গেল, অথচ তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এলে, আমাকে কতটা যত্ন করে রেখেছো। এইভাবে বলো না দিদুন, মায়াকুঞ্জ বাড়ির প্রত্যেকটা মানুষ আমার খুব কাছের। তোমরা শুধু আমার দায়িত্ব নাও, তোমরা আমার পরিবারও। তোমাদের আমি শুধু ভালোবেসে আগলে রেখেছি, দ্যাটস ইট। দিদুন রুদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলেন, দোয়া করি তুমি সবসময় ভালো থাকো দাদু ভাই। তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার জীবনকে খুশির প্রদীপ নিয়ে আসবে, যে প্রদীপের আলোয় তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। দিদুনের কথা শুনে রুদ্রিক বিদ্রুপ হেসে বলেন, দিদুন, আমার লাইফটা এতটাও সহজ নয়। সবাই বুঝতে উঠতে পারে না রাফসিন শেখ রুদ্রিককে। ওনাকে বুঝতে গেলে তার ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলোকে অনুভব করতে হবে, যা আমি প্রতিনিয়ত অনুভব করি ছোট সাহেব। অতীতের কষ্টকর কিছু স্মৃতি যেমন আমার ডায়েরির পাতায় রয়েছে, ঠিক তেমনি আপনার অতীতেও কিছু কষ্টকর স্মৃতি রয়েছে, যা আমি খুঁজে বের করব। আপনার কষ্টগুলোকে নিমেষেই মুছে দেব। আমি কথা দিলাম ছোট সাহেব। ছোট সাহেবের ছবির দিকে তাকিয়ে আমি আনমনে বললাম, তখনই আমার চোখ যায় খাটের পাশে থাকা
শুভ্র রঙের শাড়ির দিকে। আমি এগিয়ে গিয়ে শাড়িটি হাতে তুলে নিলাম। গোসল সেরে আয়নার সামনে দাঁড়ালাম। যেহেতু অনুষ্ঠান সন্ধ্যার দিকে ফাংশন, এখন একটা ঘুম দিলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ, ঘুমিয়ে পড়লাম। মায়ের ডাকে ঘুম ভাঙলো আমার। দুপুরে বেশ ভালোই ঘুম হয়েছে। বিকেল 5টা বাজতে চললো। ওমাগো, তাড়াতাড়ি রেডি হতে হবে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছোট সাহেবের দেওয়া শুভ্র রঙের শাড়িটা পরে নিলাম। কোন রকম আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এক সাইডে রেখে ছোট্ট একটা কালো টিপ পরে নিলাম। হাতে পরে নিলাম কাচের চুড়ি। ইস, টাইম একদম নেই, এক্ষুনি বেরোতে হবে। আমি তড়িঘড়ি করে রুম থেকে বেরোতেই মা আমার কাছে এসে আমার থুতনি উঁচু করে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটা কি সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। শাড়িতে তোকে যা মানিয়েছে না, একদম সাদা পরি লাগছে। তখনই ছুটকি এসে বলল, আচ্ছা আপাই, শাড়িটা কি তুই চুজ করছিস? না মানে এত সুন্দর একটা শাড়ি তোকে একদম পারফেক্ট ভাবে মানিয়েছে। আমি মুচকি হাসলাম। এই শাড়িটি আমি চুজ করিনি, যে চুজ করেছে সে খুব ভালো করে জানে আমাকে ঠিক কোন শাড়িতে ভালো লাগবে। ছুটকি হয়তো ঠিক বুঝলো না আমার কথা, তাতে আমার কি। আমি মাকে তাড়াতাড়ি করে বললাম, ফাংশন শুরু হয়ে যাবে, আমার এক্ষুনি যেতে হবে। আমার কথার মাঝে বাবা আমাকে দেখে বললেন, কাজল মা ভার্সিটির ফাংশনে যাচ্ছে, রাত 8টার দিকে ফিরে এসো। কিন্তু বাবা, আজ একটু তাড়াতাড়ি ফিরতে বলছো যে? বাবা আমার প্রশ্ন শুনে কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, যখন আসবে দেখতেই পাবে, এখন তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। বাবার গম্ভীর কথা শুনে আমি আর কথা বাড়ালাম না। কাজল চলে যেতেই কাজলের মা কাজলের বাবার কাছে গিয়ে বললেন, আজকে তুমি আমাকে ভালো রান্না করতে বললে, আবার কাজলকে তাড়াতাড়ি ফিরতে বললে, এইসবের মানে কি? কাজলের বাবা বললেন, তোমার মেয়ের সেই যোগ্য পাত্র আসছে, কিন্তু কাজলকে বলা যাবে না। কাজলের জন্য সারপ্রাইজ। তাহলে দেখো তোমার মেয়ের মুখে ভাষা হারিয়ে ফেলবে আনন্দে। কাজলের মাও হেসে দিলেন। রদ্রিক ভার্সিটির এক কোণে দাঁড়িয়ে নিজের বন্ধুদের সাথে সন্ধ্যার আয়োজন নিয়ে আলোচনা করছে। অডিটোরিয়ামও খুব সুন্দরভাবে সেজে উঠেছে। জেনি খুব শর্ট ড্রেস পরেই রদ্রিককে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতো সে ব্যর্থ। রদ্রিকের এত সময় কোথায়? পরন্ত বিকেল এখন। ধূসর রঙের আকাশে এক টুকরো গোধূলির রং ধরা দিয়েছে। রদ্রিক এক পলক গোধূলির আকাশের দিকে তাকায়। গোধূলির মেঘ যেন সিঁদুর মেখে আছে। কপালে ছোট্ট টিপ পড়েছে। যত দূর দেখা যায় ভুবন মোহিনী রূপ। একটু একটু করে ডুবে যায় সূর্য। এই গোধূলির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে শুভ্র রাঙা পরীর আগমন। হ্যাঁ, কাজল এসেছে। রদ্রিকের শুভ্র রাঙা পরী। মুখে তার লাজুক হাসি। ফর্সা মুখে গালগুলো লাল টুকটুকে হয়ে রয়েছে। গায়ে তার শুভ্র রঙের শাড়ি, কোমর অবধি কালো রেশমি চুল, নাকে ছোট্ট একটি নাক ফুল। রদ্রিকের নজর সরছেই না কাজলের উপর থেকে। আমি ভার্সিটির মাঠে আসতেই ছোট সাহেবের দিকে আমার নজর যায়। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এই দৃষ্টিতে নেই কোনো আস্তরণ, নেই, আছে শুধু একরাশ মুগ্ধতা নিয়ে। উনি আজ একটি শুভ্র রঙের পাঞ্জাবি পরেছেন। ওনার চুলগুলো বরাবরের মতো কপালে লেপ্টে রয়েছে। উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি ঠায় দাঁড়িয়ে আছি। উনি আমার খুব কাছে আসতেই আমি বলে উঠলাম, আমাকে কেমন লাগছে ছোট সাহেব? উনি আমার প্রশ্নে কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, তুই সুন্দর, তাই তোকে সুন্দর লাগছে। আমি ভ্রু কুঁচকে বললাম, শুধুই সুন্দর, আর কিছু না? উনি জড়িয়ে যাওয়া কণ্ঠে বললেন, তোর রূপের বর্ণনা দিতে দিলে তো আমাকে কবি সাহিত্যিক হতে হবে। আপাতত তোর রূপের বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে নেই। ওনার কথায় আমি লাজুক হাসলাম। উনি কিছুটা আবেগী কণ্ঠে বললেন, ট্রাস্ট মি, আজকের গোধূলির আকাশের সৌন্দর্যের সাথে যেন তোর এই রূপগুলো শুভ্রভাবে কিছুটা সুপ্তভাবে ধরা দিচ্ছে। শুভ্র রাঙা পরি। আমি ওনার আরেকটু কাছে গিয়ে ওনার কানে মৃদু কণ্ঠে বললাম, শুধু শুভ্র পরি না, আপনার শুভ্র পরি। কথাটি বলেই আমি আর দাঁড়ালাম না, দৌড়ে ছুটে গেলাম। রুদ্রিক সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। মুখে ফুটে উঠল তার বাঁকা দাঁতের হাসি। সবকিছুই দূর থেকে দেখলো জেনি। সে বাঁকা হাসলো। এইবার শুরু হবে আসল খেলা। অডিটোরিয়ামের পাশে বইয়ে মুখ গুজে আছে সাথী। সিথি এসে সাদের মুখ থেকে বইটা সরিয়ে নিল। সিথিও আজকে সবুজ রঙের একটি শাড়ি পরেছে। সাদি কিছুটা বিরক্ত নিয়ে বলল, আমার বই দাও। সিথি ঠোঁট উল্টিয়ে বলল, একদম দিব না, একটু পরে ফাংশন শুরু হবে, আর তুই
এখানে বইয়ে মুখ গুজে আছে সাথী ভাইয়া। আচ্ছা পড়ুয়া তো তুমি? সাদি কিছু বলবে তার আগেই সিথি সাদির হাত ধরে বলল, এক্ষুনি আমার সাথে যাবে। যাবে মানে যাবে। সাদি হেসে ফেলে সিথির কথায়। আমি দৌড়ে এসে ভার্সিটির মাঠের শেষের দিকে চলে আসি। কেন যেন আমি লজ্জা পাচ্ছিলাম। তখনই একটা পুচকি এসে বলে, আপনি রুদ্রিক ভাইয়া আপনাকে ভার্সিটির টপ ফ্লোরে যেতে বলেছে। আমি কিছুটা অবাক হয়ে বলি, আমাকে? ছোট সাহেব আমাকে টপ ফ্লোরে হঠাৎ ডাকলো কেন? থাক যাই বরং। কথাটা ভেবেই আমি টপ ফ্লোরের দিকে আসতেই খেয়াল করি এখানে কেউ নেই। পাশে বড় একটা সুইমিং পুল। আমার কেন যেন খটকা লাগছে। না, এখানে থাকা যাবে না। মনে হয় কেউ মজা করেছে। আমার ভাবনার মাঝে টপ ফ্লোরের দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গেল কেন? আমি এগোতে যাব, তার আগেই আমার পা পিছলে আমি সুইমিং পুলে পড়ে যাই। দরজার ওই পাশ থেকে জেনি শয়তানি হাসি হাসে। এইবার আর কাজলের গান গাওয়া হবে না। সারা রাত এই টপ ফ্লোরে থাকতে হবে। সো ব্যাড। এইবার কাজল বুঝবে জেনিকে অপমান করার মজা। কথাটি আপন মনে ভেবে জেনি চলে যায়। এইদিকে রুদ্রিকের চোখ শুধু কাজলকে খুঁজছে। আর কিছুক্ষণ পরেই কাজলের পারফরমেন্স। কিন্তু কাজল কোথায়? আমি চলে এসেছি কাজল রেখা, আর কোনো কষ্ট পেতে দিব না তোমায়। এবার শুধু তোমাকে নিজের করে পাওয়ার প্রতীক্ষা। কথাটি বলেই কেউ আনমনে হেসে ওঠে। তখনই তাদের গাড়ি কাজলদের বাড়ির সামনে ব্রেক কষে। ড্রাইভার বলে ওঠে, স্যার আমরা চলে এসেছি। সে ড্রাইভারের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। ফাইনালি তারা চলেই এলো কাজলদের বাড়ি। নিতিয়া প্রথমে বেরিয়ে এলো গাড়ি থেকে। নিতিয়ার পরে সেও বেরিয়ে এলো। নিতিয়া বলে উঠল, চলো ভাইয়া যাওয়া যাক। নিতিয়ার কথায় সে সায় দিল। দরজার কলিং বেল বাজতেই কাজলের বাবা হন্ততন্ত হয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই কাজলের বাবার মুখে ফুটে উঠল হাসি। তিনি প্রশান্তির হাসি দিয়ে বললেন, তন্ময় বাবা, তোমরা এসেছো? এদিকে আমি পা পিছলে সুইমিং পুলে পড়ে যাই। সুইমিং পুলটা কেমন যেন গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে। আমি কেন যেন ঠাঁই পাচ্ছি না। তার মধ্যে আবার পানিগুলো কেমন যেন ঘোলা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ছোট সাহেবের নাম করে আমাকে এখানে নিয়ে এসে তারপর আমাকে এই রুমের মধ্যে লক করেছে। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। কিন্তু এখন আমাকে যে করেই হোক সুইমিং পুল থেকে বেরোতে হবে। কিন্তু পানির মধ্যে কাচের মতো কিছু ছিল যা আমার পায়ে একেবারে গেঁথে গেছে। আমি ব্যথায় চিৎকার করে উঠি। এদিকে আমি সাঁতরে সুইমিং পুলের কিনারে যেতে পারছি না। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করছি চিৎকার করার, কিন্তু টপ ফ্লোরে তো কেউ নেই। তাহলে কে শুনবে আমার আর্তনাদ? রুদ্রিক বেশ চিন্তায় পড়ে যাচ্ছে। রুদ্রিক এগিয়ে গিয়ে নিজের বন্ধুদের কাছে গেল। রুদ্রিককে চিন্তিত দেখে পলক বলল, রুদ্রিক তোকে এত চিন্তিত লাগছে কেন? রুদ্রিক চারপাশে চোখ বুলিয়ে বলল, কিছুক্ষণ পরে কাজলের পারফরমেন্স। এখন তো কাজলের স্টেজে থাকার কথা, কিন্তু কাজল কোথাও নেই। রুদ্রিক কথা শুনে জেনি এগিয়ে এসে বলল, তাতে তোমার কি রুদ্রিক? ওই মেয়ে যেখানে খুশি থাকুক, তুমি ওকে নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছ রুদ্রিক। রুদ্রিক ক্ষিপ্ত গলায় বলল, এই ফাংশন যেহেতু আমার দায়িত্ব, সুতরাং এই ফাংশনের প্রত্যেকটি প্রতিযোগীর খোঁজ খবর নেওয়াও আমার দায়িত্ব। আমি আশা করব তুমি অন্তত এই ব্যাপারে নাক গলাবে না। জেনি চুপ হয়ে গেল। শোভনও বলে ওঠেন, আমার মনে হয় রুদ্রিক ঠিক বলেছে। কাজল কোথায় সেটা আমাদের জানতে হবে। সিথি ও সাদিও এসে পড়ে। সিথি এসে বলে, আমিও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কাজল কোথাও নেই, ফোনটাও ধরছে না। আমার বড্ড চিন্তা হচ্ছে। সিথির কথা শুনে এইবার সাদিও কিছুটা দুশ্চিন্তা নিয়ে বলে, আমাদের মনে হয় সকলে মিলে চারপাশে একটু দেখা উচিত। সাদির কথা শুনে সবাই একমত হয়। সবাই চারপাশে দেখতে শুরু করলো। রুদ্রিকও দুশ্চিন্তা নিয়ে কাজলকে খুঁজতে শুরু করলো। ফার্স্ট ফ্লোরের দিকে আসতেই রুদ্রিক কাজলের পায়ে নুপুরের দিকে চোখ পড়ল। রুদ্রিক নুপুরটি সযত্নে উঠিয়ে নিল। কাজলের নুপুর এখানে, তাহলে কি কাজল ভিতরে আছে? সন্দেহ জাগলো রুদ্রিকের মনে, কিন্তু দরজা তো বন্ধ। রুদ্রিক আর কিচ্ছু না ভেবে বলে উঠল, কাজল তুই এখানে আছিস? প্রায় অনেকক্ষণ ধরে পানিতে থাকার জন্যে আমার শরীর যেন অসাড় হয়ে আসছিল। গলা দিয়েও শব্দ বের হচ্ছে না।
মনে হচ্ছে এক্ষুনি বোধ হয় নিঃশ্বাস বেরিয়ে যাবে। তখনই ছোট সাহেবের গলা পেতেই আমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ। আমি বুঝে গেলাম এখন আমাকে বুদ্ধিমত্তার সাথে সবকিছু করতে হবে। এইভাবে করলে ছোট সাহেব কিছুতেই আমাকে উদ্ধার করতে পারবে না। আমি নিজের কাচের চুড়িগুলো সর্বশক্তি দিয়ে ভেঙে ফেললাম, যেন কিছুটা শব্দ হয়। আর পারলাম না কিছু, চোখগুলো বন্ধ হয়ে আসছে আমার। ভিতর থেকে শব্দ আসতেই রদ্রিক বুঝে গেল কেউ ভেতরে আছে। রদ্রিক আর সময় নষ্ট না করে জোরে জোরে দরজা ধাক্কা দিল, কিন্তু তবুও দরজা খুলছে না। রদ্রিক উপায় না পেয়ে পাশে থাকা রড এনে জোরে জোরে বাড়ি দিতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো কাজল সুইমিং পুলে ভাসছে। রদ্রিক কাজল বলে চিৎকার করে সুইমিং পুলে তাড়াতাড়ি চলে গেল। রদ্রিক কাজলকে কোলে তুলে সুইমিং পুল থেকে নিয়ে আসলো। রদ্রিক কাজলের গালে হালকা করে থাপ্পড় দিয়ে বলল, এই কাজল, চোখ খোল প্লিজ লক্ষ্মীটি, একটিবার চোখ খোল। কাজলের হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে, মুখগুলো শুকিয়ে গিয়েছে, পরনের শাড়ি একেবারে ভিজে গিয়েছে, পা থেকে হালকা করে ব্লিডিং হচ্ছে। রদ্রিক তার রুমাল বের করে কাজলের পায়ে ছোট্ট করে ব্যান্ডেজ করে দেয়, যেন ব্লিডিং না হয়। রদ্রিকের এইবার প্রচন্ড ভয় হচ্ছে। সে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কাজল প্লিজ ওপেন ইওর আইস, কে কোথায় আছিস? রদ্রিকের চিৎকার শুনে সিথি ও সাদি সহ সকলের ফার্স্ট ফ্লোরে চলে যায়। জেনি সকলের আড়ালে লুকিয়ে পড়ে। সে তো শুধু চেয়েছিল কাজলকে আটকিয়ে রাখতে, কিন্তু কাজলের তো একেবারে খারাপ অবস্থা। সিথি কাজলকে এই অবস্থায় দেখে কাজলের কাছে ছুটে যায়। সিথি কাজলের এই অবস্থা দেখে কান্না করে দেয় এক প্রকার। কাজল, এই কাজল, কি হয়েছে তোর? শোভন বলে ওঠে। কাজলের এই অবস্থা ঠিক কি করে হলো? রদ্রিকের কাজলের হাত রেখে বলে, আমি তোর কিচ্ছু হতে দিব না কাজল, তুই ঠিক হয়ে যাবি। সাদি কাজলের হাতের পালস চেক করে, একদম স্লো চলছে। সাদি ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, কাজলের অবস্থা ঠিক বলে মনে হচ্ছে না, পালস একদম স্লো চলছে। রদ্রিকের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। হোয়াট? না না, আমাদের আর দেরি করলে চলবে না, এক্ষুনি হসপিটালে নিতে হবে। সাদি, পলক, ইথান, কল দ্য অ্যাম্বুলেন্স, হারি আপ। সাদি মাথা নাড়িয়ে অ্যাম্বুলেন্সে কল দেয়। সিথিও কেঁদে যাচ্ছে। ইথান রদ্রিককে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের দেখছি রদ্রিক, তুই প্লিজ উত্তেজিত হয়ে পড়িস না। রদ্রিক দ্বিগুণ চিৎকার করে বলে, কাজলের এই অবস্থা আর তুই বলছিস আমাকে উত্তেজিত না হতে? ড্যাম ইট। রদ্রিকের কথার মাঝে সাদি বলে ওঠে, রদ্রিক, অ্যাম্বুলেন্সকে কল করেছি, কিছুক্ষণ পরে চলে আসবে। আমাদের এক্ষুনি কাজলকে হসপিটালে নিয়ে যেতে হবে। রদ্রিকের কাজলকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নেয়, যেন কাজল কোথাও না যেতে পারে। রদ্রিকের কান্না পাচ্ছে প্রচন্ড। কাজলকে এই অবস্থায় সে সহ্য করতে পারছে না, তার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সাদির কথা শুনে রদ্রিক কাজলকে কোলে তুলে নিয়ে বাইরে চলে যায়। রদ্রিকের পেছন পেছন বাকি সবাইও চলে যায়। এদিকে জেনি ভয়ে গুটিয়ে যায়। সামান্য অপমানের জন্য রদ্রিক তার খারাপ অবস্থা করছিল, কিন্তু যখন শুনবে কাজলের এই অবস্থার পিছনে সে দায়ী, তখন কি হবে? অন্যদিকে কাজলকে জরুরি বিভাগে একটি কেবিনে শিফট করা হয়েছে। ডক্টররা তাকে চেক আপ করছে। সিথি, সাদি ও রদ্রিকের বন্ধুরা সবাই বাইরে অপেক্ষা করছে। রদ্রিক দাঁড়িয়ে আছে হাত মুষ্টিবদ্ধ করে। সে বুঝে গিয়েছে কেউ ইচ্ছে করেই কাজলকে আটকে রেখেছিল, তাকে পেলে সে জ্যান্ত পুঁতে দিবে। রদ্রিকের চোখ এক পলক কেবিনের দিকে যেতেই তার চোখ থেকে নোনা জল বেয়ে পড়ল। রদ্রিক ফ্লোরে বসে পড়ে, তার চোখ দুটো শুধু অপেক্ষার প্রহর গুনছে। রদ্রিক কেবিনের বাইরে থেকে কাজলকে দেখছে। রদ্রিক নিজের চোখের জলটুকু মুছে ফেলে। রাগ হচ্ছে প্রচন্ড। যে এই কাজ করেছে তাকে রদ্রিক হাতে পেলে একেবারে শেষ করেই ফেলবে। এত সাহস কি করে হলো কাজলকে কষ্ট দেওয়ার? কাজল, তুই একদম ঠিক হয়ে যাবি, ডোন্ট ওয়ারি। কথাটি আপন মনে বলে উঠল রদ্রিক। ইথান শোন। রদ্রিকের কণ্ঠ শান্ত হলেও বেশ ভয়ঙ্কর লাগছিল শুনতে। ইথান রদ্রিকের কাছে গিয়ে বলে, হ্যাঁ রদ্রিক বল।
আমার সাথে আয়। কথাটি বলে রুদ্রিক চলে যায়। ইথানও পিছন পিছন চলে যায়। সিথি শুধু কেবিনের দিকে তাকিয়ে আছে। তার প্রচন্ড কষ্ট হচ্ছে। সাদি সিথির কাঁধে হাত রাখে। সিথি এতক্ষণ বোধহয় ভরসার হাত খুঁজে পেল। রুদ্রিক দেওয়ালের পাশে দাঁড়িয়ে নিজের কপাল স্লাইড করতে করতে বলছে, কাজল হঠাৎ করে কেন ফার্স্ট ফ্লোরে গেল? নিশ্চয়ই এতে কারো হাত রয়েছে। কেউ ইচ্ছে করে ফার্স্ট ফ্লোরে কাজলকে আটকে রেখেছিল। ইথান মাথা নাড়িয়ে বলল, লাস্টবার কাজলকে বাগানের পিছনের সাইডে দেখা গিয়েছিল। রুদ্রিক ইথানকে উদ্দেশ্য করে বলল, ইরফান, তুই এখনই গিয়ে বাগানের পিছনের সাইডে সিসিটিভি ক্যামেরা চেক কর, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। ইথান শুকনো ঢোক গিলে, কেননা রুদ্রিককে দেখেই বোঝা যাচ্ছে সে ভয়ঙ্কর ভাবে রেগে আছে। ইথান মাথা নাড়িয়ে চলে যায়। ঈশানী শেখ নিচে নেমে আসে। মাহির ঈশানীর হাতে কফির কাপ ধরিয়ে বলে, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। ঈশানী শেখ কফির কাপে চুমুক দিয়ে বললেন, মাহিন ঈশানীকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, তোমার বোন আত্মহত্যা করেছিল, তাও শুধুমাত্র তোমার ভাই ও ভাইয়ের বউয়ের জন্যে। দ্যাটস ইট। এখানে তোমার কিংবা আমার হাত ছিল না। মাথায় হাত দিয়ে রুদ্রিক বসে আছে। সবাই অপেক্ষা করছে ডক্টর কখন আসবেন। তখনই ডক্টর বেরিয়ে আসেন। ডক্টর বেরোনোর সাথে সাথে রুদ্রিক উঠে দাঁড়িয়ে ডক্টরের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে, ডক্টর কাজল কেমন আছে? ডক্টর রুদ্রিকের কাঁধে হাত রেখে বললেন, ডোন্ট বি হাইপার ইয়াং ম্যান, সি ইজ নাও ওকে। মিস কাজলের জ্ঞান ফিরেছে। ডক্টরের কথা শুনে রুদ্রিক কিছুটা শান্ত হয়। সাদি, সিথি ও সকলেই চলে আসে। কাজলের আর কোনো রিস্ক নেই তো? সাদির প্রশ্নে ডক্টর বললেন, আপাতত নেই। মনে হয় সুইমিং পুলের পানিটা বেশি গভীর ছিল, তাই গভীর পানিতে ঠাঁই না পেয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে গিয়েছিল। পানিতে এতক্ষণ ভাসমান থাকার জন্য হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এখন সমস্যা নেই। ঠিক সময়ে স্যালাইন আর অক্সিজেন সরবরাহের জন্য ওনার এখন আর রিস্ক নেই। আমরা শুধু ওনাকে একটা দিনের জন্য অবজারভেশনে রাখবো। সিথি ডক্টরের কাছে গিয়ে বলে ওঠে, আমরা কি এখন কাজলের সাথে দেখা করতে পারবো? ডক্টর সৌজন্যতামূলক হেসে বললেন, অবশ্যই, কিন্তু একজন করে যেতে হবে। কথাটি বলেই ডক্টর বেরিয়ে পড়ে। সাদি রুদ্রিকের কাছে গিয়ে বলে, রুদ্রিক, তুই বরং আগে গিয়ে কাজলের সাথে দেখা করে আয়। রুদ্রিক কিছু না বলে কেবিনে ঢুকে পড়ে। কাজল বেডে শুয়ে আছে চোখ বন্ধ করে, হাতে স্যালাইন। রুদ্রিক দরজাটা ভিড়িয়ে কাজলের পাশে বসে। কাজলের হাত নিচের হাতের সাথে পুড়ে নেয়। তখনই কাজলের চোখ খুলে যায়। আমাকে চোখ খুলতে দেখে ছোট সাহেব আমার মাথায় হাত বলে বললেন, আর ইউ ওকে? আমি মাথা নাড়াই। ছোট সাহেবকে দেখে আমার বুক থক করে ওঠে। চোখে মুখে যেন নাজেহাল অবস্থা। আমি খানিকটা নিচু গলায় বললাম, নিজের কি অবস্থা করেছেন আপনি? দেখে তো মনে হচ্ছে কান্না করছেন। উনি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন, আমার আবার কি হয়েছে? আচ্ছা তুই থাক, আমি বরং এখন আসি, তুই রেস্ট নে। ওনার কথার মাঝে আমি বলে উঠি, স্বীকার করবেন না তাই তো? আচ্ছা বুঝেছি, স্বীকার কেন করবেন বলুন। সামান্য ড্রাইভারের মেয়ের জন্য রাফসান শেখ রুদ্রিক কান্না করেছে, এটা কি মেনে নেওয়ার মতো বিষয়? কথাটি বলে আমি মজার সুরে বললেও ছোট সাহেব আমার ঠোঁটে আঙুল দিয়ে বললেন, চুপ, একদম চুপ। খুব বুঝে গিয়েছিস তাই না? জানিস আমার ঠিক কি পরিস্থিতি হয়েছিল? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বোধহয় তোকে হারিয়ে ফেলবো। অন্তর কেঁপে উঠেছিল, জানিস? বুঝিস কিছু? কথাটি বলতে গিয়েও ওনার এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার হাতে। উনি থামলেন, ওনার যেন গলা ধরে আসছে। তবুও তিনি বললেন, তুই আমার কাছে খুব বিশেষ কেউ। হ্যাঁ, তুই আমার কাছে খুব স্পেশাল। আমি আর কিচ্ছু জানি না, কিন্তু তোকে হারানোর বড্ড ভয় করে। জানি না কেন, কিন্তু ভয় করে। কথাটা অদ্ভুত হলেও সত্যি। এই রাফসান শেখ রুদ্রিক তোকে হারানোর ভয় পায়। মনে হয় এখনই তুই কোথাও পালিয়ে যাবি। ওনার কথা শুনে আমি হাসলাম, যাকে বলে প্রাপ্তির হাসি। অবশেষে ছোট সাহেব নিজের অনুভূতি বুঝতে শুরু করেছে। আমি ওনার হাত জোড়া নিজের হাতের সাথে শক্ত করে ধরে বললাম,
জানেন ছোট সাহেব, মানুষের জীবন বড্ড অদ্ভুত। একজন মানুষ আরেকজন মানুষের কাছে কখন কি করে যেন খুব আপন হয়ে যায়, যাকে আপনার ভাষায় খুব স্পেশাল কেউ, এই কেউ হুট করেই আমাদের জীবনে অনেকটা অংশ জুড়ে থেকে যায় আমাদের অজান্তে। ছোট সাহেব খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনলেন। তখনই সিথি ভেতরে এসে বলে, কাজল, তোর বাবা মা সবাই এসেছে, তোর সাথে দেখা করতে চাইছে। কথাটা বলেই সিথি এক পলক আমার দিকে তাকিয়ে চলে যায়। বাবা মার কথা শুনে ছোট সাহেব বলে ওঠেন, আঙ্কেল আন্টি চলে এসেছে, আমি বরং যাই, তুই রেস্ট নে। উনি কথাটি বলে চলে যেতে নিলে আমি আরো শক্ত করে ওনার হাত জোড়া ধরে ফেলি। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে খানিকটা হাসলেন। হয়তো তিনিও বুঝতে পেরেছেন আমি ওনাকে যেতে দিতে চাইছি না। আমি চলে আসব খুব তাড়াতাড়ি, টেক রেস্ট, ওকে? কথাটি বলে উনি আমার হাতে আলতো করে চুমু খেলেন। আমি কেঁপে উঠলাম। উনি আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেলেন। রদ্রিক বেরোনোর সাথে সাথেই কাজলের বাবা মা কেবিনে প্রবেশ করলো। কাজলের মা তো কেঁদেই দিলেন মেয়েকে দেখে। কাজল তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করছে। রদ্রিক হসপিটাল থেকে বেরিয়ে ইথানকে কল করে বলে ওঠে, যা করতে বলেছিলাম করেছিস? ওই পাশ থেকে ইথান এমন কিছু বলে যা শুনে রদ্রিকের চোখ মুখ শক্ত হয়ে যায়। এবার যা করার আমি করব। কথাটি বলে রদ্রিক বেরিয়ে যাবে, তখনই কারোর সাথে রদ্রিকের ধাক্কা লাগে। রদ্রিক সামনে তাকিয়ে দেখে সুঠাম দেহি ফর্মাল ড্রেসে একজন যুবক দাঁড়িয়ে আছে। চোখে তার চিকন ফ্রেমের চশমা। লোকটি বলে ওঠে, আই এম সরি। রদ্রিক বলে ওঠে, ইটস ওকে। তখনই পেছন থেকে নিতিয়া এসে বলে ওঠে, তনয় ভাইয়া, 3 তলায় কেবিনটা কাজল আছে। তনয় মাথা নাড়িয়ে বলে, ওকে, লেটস গো নিদিয়া। কথাটি বলে তারা সামনের দিকে এগিয়ে যায়। রদ্রিকের কাছে দুজনকেও অপরিচিত লাগলো, তবুও সেদিকে রদ্রিকের মাথা ঘামালো না। হয়তো কাজলের কেউ পরিচিত। এদিকে মা কান্না করতে করতে বললেন, ছোট সাহেবের কাছ থেকে যখন তোর এই অবস্থার খবর পেলাম, মারে, আমার তো ভয়ে কলিজা কেঁপে উঠেছিল। মা শুধু কান্না করেই যাচ্ছে। আমি মাকে থামিয়ে বললাম, মা প্লিজ আর কান্না করিও না, আমি তো ঠিক আছি, তাই না? বাবা আমার মাথায় হাত রেখে বললেন, কিন্তু মা, তুই হঠাৎ সুইমিং পুলে পড়ে গেলি কিভাবে? বাবা মা এখন বলা যাবে না। কেউ ষড়যন্ত্র করে আমাকে ফার্স্ট ফ্লোরে আটকে রেখেছিল, না হলে শুধু শুধু টেনশন করবে। কথা ঘোরানোর জন্য বললাম, বাবা এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাদ দাও না এসব কথা, আমি তো এখন ঠিক আছি। আমিও কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম কাজল রেখা। সত্যি, তুমি এত বেখেয়ালি কেন বলো তো? অতি পরিচিত কণ্ঠে কানে আসতেই আমি সামনে তাকিয়ে দেখি তনয় ভাই। এত বছর পর তনয় ভাইকে দেখে আমি যেন স্তব্ধ হয়ে যাই। জেনি নিজের ঘরে ভয়ে কুটিয়ে রয়েছে। রদ্রিক যদি জানতে পারে এইসবের পিছনে জেনি আছে, তাহলে তো জেনি শেষ। তখনই কেউ বলে ওঠে, জেনি ডার্লিং। রদ্রিককে এই সময় দেখে জেনি ভয়ে কেঁপে ওঠে। জেনি কাঁপা গলায় বলে, রদ্রিক, তুমি এখানে? রদ্রিক বাঁকা হেসে বলে, আরে জেনি ডার্লিং, তুমি এত ভয় পাচ্ছ কেন? বি কুল। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। এত বছর তনয় ভাই মানুষটিকে দেখে, সেই মানুষটি অন্য কারো হয়ে গেল। তখন বোধহয় আমার গোটা পৃথিবীটাই যেন থমকে গিয়েছিল, যাকে এক সময় আমি খুব করে ভালোবাসতাম, খুব করে চাইতাম। তনয় ভাই মানুষটার থেকে নিজেকে দূরে রাখতেই তো সেই সিলেট থেকে ঢাকায় চলে এসেছিলাম। কখনো ভাবিনি জীবনের এই পর্যায়ে এসে তনয় ভাই নামক মানুষটির সাথে আবারও মুখোমুখি হতে হবে। তনয় ভাইয়ের পেছন থেকে নিতিয়া সারপ্রাইজ বলে আমার কাছে ছুটে এসে আমার কপালে চুমু খেয়ে বলল, এই সময় তুই আমাকে এবং তনয় ভাইয়াকে আশা করিসনি, তাই না? বুঝেছি। আসলে আমরা তোকে না জানি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আঙ্কেল অ্যান্ড আন্টিকেও আগে থেকে সব জানিয়ে রেখেছিলাম, শুধুমাত্র তোকে ছাড়া। কেননা আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সারপ্রাইজ দিতে এসে তোর এই অবস্থার কথা শুনে আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? সত্যি তনয়া, ভাইয়া ঠিকই বলে, তুই সত্যি বেখেয়ালি। এদিকে জেনির ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। জেনির বুঝতে বাকি রইল না রদ্রিক সবকিছুই জানে। রদ্রিক জেনির দিকে এগিয়ে এসে বলে ওঠে, কি হলো ডার্লিং, হঠাৎ ভয় পেয়ে গেলে কেন? আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ? হাউ স্ট্রেঞ্জ। জেনি কিছুটা ভীতু স্বরে বলল,
আসলে তোমাকে আমি এই সময় আশা করিনি আর কি, এখানে তাই আর কি। রদ্রিক নিজের হাত দুটো চেপে ধরে বলল। আচ্ছা জেনি, কাজলকে যখন পাওয়া যাচ্ছিল না তখন কোথায় ছিলে তুমি? জেনি থমথমে গলায় বলল। হাজব তো আবার কোথায় থাকবো, তোমাদের সঙ্গেই তো ছিলাম। রদ্রিক জেনির চুলের মুঠি ধরে কানে ফিসফিস করে বলল। একদম মিথ্যে বলবে না জেনি। তুমি যদি ভেবে থাকো মিথ্যা বলে আমার হাত থেকে ছাড়া পেয়ে যাবে, তাহলে তুমি সব থেকে বোকা। ইথানকে দিয়ে আমি সিসিটিভি ক্যামেরা চেক করিয়েছি। যে ছোট ছেলে কাজলকে আমার নাম বলে ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়েছিল, সেই ছেলেকে খুঁজে বের করা হয়েছে। সেই ছেলে বলেছে কার কথাতেই কাজ করেছে জানো? তোমার কথাতেই। জেনি নিজের চুল ছাড়াতে ছাড়াতে বলল। রুদ্রিক প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি সব কিছু জানি না। রদ্রিক এইবার ঠাস করে জেনির গালে চর বসিয়ে দেয়। চরের তীব্রতা এতটাই ছিল যার জন্য জেনির ঠোঁট বেয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। জেনি ফুপিয়ে কেঁদে ওঠে। রদ্রিক জেনিকে ছেড়ে চিৎকার করে বলে ওঠে। একদম মিথ্যে বলবে না জেনি। আগের বার কাজলকে অপমান করেছিলে, তখন তোমাকে ওয়ার্ন করেছিলাম, কিন্তু তুমি শুনোনি জেনি। তোমার জন্য আমার কাজল এতটা কষ্ট ভোগ করেছে, তোমাকে আমি সহজে ছাড়বো না। রদ্রিকের বলা আমার কাজল শব্দটি এখনো কানে বাজছে জেনির। রদ্রিক আবারও চিৎকার করে বলে ওঠে। এইবার তুমি দেখবে আমার কাজলকে কষ্ট দেওয়ার কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে। তোমার মডেলিং করার ইচ্ছে? ওকে ফাইন, তোমার গোটা মডেলিং ক্যারিয়ার আমি ডিস্ট্রয় করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রদ্রিকের কথা শুনে জেনি কাঁদতে কাঁদতে রদ্রিকের পা ধরে বলে। দয়া করে রুদ্রিক প্লিজ এমনটা করো না, আমাকে দয়া করো। আমরা দরকার পড়লে কাজলের কাছে ক্ষমা চাইবো, তবুও এমনটা করো না। রদ্রিক জেনির কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। রদ্রিক হাঁটু গেড়ে বসে জেনির গাল জোরে চেপে ধরে বলে। একদম আমার কাজলের আশেপাশে থাকার চেষ্টা করবে না। এইসব করার আগে তোমার ভাবার উচিত ছিল এবার রাফসিন শেখ রুদ্রিকের ভয়ঙ্কর রূপ দেখার জন্য প্রস্তুত হও। তোমার গোটা জীবন নরক করে তুলবো, মাইন্ড ইট। কথাটি বলেই রুদ্রিক জেনিকে ধাক্কা দিয়ে গটগট করে বেরিয়ে যায়। জেনি ছিটকে ফ্লোরে পড়ে যায়। অন্যদিকে আমি কিছুটা প্রশ্নবোধক দৃষ্টিতে মা বাবার দিকে তাকিয়ে রইলাম, যার অর্থ তনয় ভাইয়ার এমন হঠাৎ আগমনের কথা আমি ঠিক বুঝতে পারছি না। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কি এত ভাবছিস মা? আমি বাবার দিকে তাকিয়ে কিছুটা সংকোচ নিয়ে বললাম, বাবা আমি সত্যি কিছু বুঝতে পারছি না, মানে এখানে ঠিক কি হচ্ছে? কাজল রেখা, আপাতত তুমি রেস্ট নাও, আস্তে ধীরে সব কিছু জানতেই পাবে। কথাটি বলেই তনয় ভাইয়া এগিয়ে হাসলেন হাসি মুখে। কাজল রেখা নাম শুনে বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের এখন যাওয়া উচিত। মা তুই বরং রেস্ট নে, বাসায় গিয়ে তোর সব প্রশ্নের উত্তর দিব। কথাটি বলে বাবা মা ছুটকি বেরিয়ে গেল। তনয় ভাইয়া ও আমার দিকে খানিকটা মিষ্টি হেসে নিতিয়ার সাথে চলে গেলেন। আমার মাথা যেন হ্যাং হয়ে আসছে। নিতিয়ার কথা অনুযায়ী তো তনয় ভাইয়া তার স্ত্রী ও সন্তানের সাথে ভালো ছিলেন, তাহলে কিসের জন্য উনি এখানে এলেন? আমার ভাবনার মাঝেই সাদি ভাইয়া ও সিথি চলে আসলো। সিথি কিছুটা চিন্তিত হয়ে বলল, কাজল আন্টি আঙ্কেলের সাথে একজন ভদ্রলোক ছিল এবং একটা মেয়ে ছিল, তারা কারা? তুই চিনিস তাদের? আমি সিদ্ধির দিকে এক পলক তাকিয়ে খানিকটা দম নেওয়া গলায় বললাম, যদি বলি একসময় সেই ভদ্রলোককে আমি ভালোবাসতাম। আমার কথা শুনে সাদি ভাইয়া ও সিথি যেন আকাশ থেকে পড়ল। সাদি ভাইয়া খানিকটা নিচু গলায় বললেন, এসব কি বলছে কাজল? আমি ওদের দিকে তাকিয়ে স্থির চোখে তাকিয়ে বললাম, সব কিছুই সত্যি বলছি। জানতে চান আমার সেই বিষাদময় অতীত? তাহলে শুনুন। আমি সিলেটে মামা মামির সাথে থাকতাম। সিলেটের এক কলেজেই পড়াশোনা করতাম আমি। কলেজে নিতিয়া ছিল আমার বেস্ট ফ্রেন্ড। নিতিয়ার মামাতো ভাইয়া ছিল তনয় ভাই। নিতিয়াদের বাড়িতে গেলেই তনয় ভাইয়ার সাথে আমার দেখা হতো। তখন তিনি সবেমাত্র মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে জয়েন করেছিলেন। উনি ছিলেন যথেষ্ট স্মার্ট ও জ্ঞানী। সব বিষয়ে ওনার টুকটাক জ্ঞান ছিল, যা আমার সব থেকে ভালো লাগতো। সময় পেরিয়ে গেল, কখন যেন নিজের অজান্তেই আমি তনয় ভাই নামক মানুষটাকে ভালোবাসতে শুরু করে দিলাম। কিন্তু তনয় ভাইয়ের মনের খবর আমি জানতাম না। তাই আমি ঠিক করলাম নিজের মনের কথা আমি তনয় ভাইকে জানিয়ে দিব। আবেগের বয়স ছিল তখন, কিছু ভেবেচিন্তে কিছু করিনি। কিন্তু প্রপোজ করার দিনে এমন সময় সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। সেদিন সবুজ রঙের শাড়ি পরে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম।
তখনই আমার মামি এসে আমার থুতনিতে চুমু খেয়ে বললেন, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আমি হেসে উঠি। আমার মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বেস্ট অফ লাক মা, আল্লাহ যেন তোমার মনের সব ইচ্ছা পূরণ করেন। তনয় ভাইয়ের ব্যাপারে আমার মামা মামি সব কিছুই জানতো। আমি মুচকি হেসে বললাম, দোয়া করো আমাকে। আমাদের কথার মাঝেই কলিং বেল বেজে ওঠে। মামি গিয়ে দরজা খুলে দেখে তনয় ভাই, সাথে একজন মেয়েও আছে। আমি এগিয়ে আসলাম। তনয় ভাইয়ের সাথে অন্য একজন মেয়েকে দেখে কিছুটা অবাক হলাম বটে। তনয় ভাই এগিয়ে এসে বললেন, কাজল, মিট মাই ফিয়ান্সে তানিয়া। আমরা একে অপরের সাথে প্রায় 3 বছর ধরে রিলেশনশিপে ছিলাম। এতদিন আমার জব ছিল না বলে আমরা বিয়েটা করতে পারছিলাম না। এইবার আমরা ঠিক করেছি সামনে মাসেই বিয়েটা করে ফেলবো। কথাটি শুনে যেন আমি থমকে গেলাম এক মুহূর্তের জন্য। তনয় কিছু একটা ইশারা করলো তানিয়াকে। তানিয়া হাসি মুখে এসে কাজলের হাত একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল,